আওয়ামী লীগের পক্ষ থেকে আমেরিকা প্রশাসনের সঙ্গেও একটা যোগাযোগ রাখার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই উদ্যোগটা কতটা সফল হয়েছে কি হচ্ছে বা হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু যেটা মূল বিষয়টা বাংলাদেশের এই আসন্ন নির্বাচনে মানে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দলকে একেবারে বাদ দিয়ে নির্বাচনটা শেষ পর্যন্ত বিএনপিও বাদ ছিল, এটা ঘটনা। কিন্তু বিএনপি তো আওয়ামী লীগের মতো বড় দল নয়। কিন্তু সেই দলটি বাদ থাকা অবস্থায় একটা নির্বাচন হলে কতটা আমেরিকার গায়ে আবার কলঙ্কের দাগ না লেগে যায়। ফলে আমেরিকারও একটা কিন্তু চাপ আছে, চাইছে একটা কোন রকম। আমার যতদূর ধারণা, আমি বলতে পারবো না যে সার্জেই গোর এখন এই বিষয়ে আলোচনা করেছেন কিছু, কিন্তু আমি যেটা জানি আওয়ামী লীগের পক্ষ থেকে তারা আমেরিকা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, যোগাযোগ করছেন, যাতে কোনোভাবে নির্বাচনটাকে গ্রহণযোগ্য করা যায়। গ্রহণযোগ্য করার অর্থ একটাই, সেটা হচ্ছে আজকে অন্তত সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যা বলেছেন সেটা হচ্ছে ইউনূসের পদত্যাগ। ইউনূসের পরিবর্তে একটা নতুন কেয়ারটেকার সরকার। তার অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের পক্ষে কারণ বর্তমান ইউনূস সরকার লেভেল প্লেইং ফিল্ড দেবে না। ফলে এই বিষয়টা নিয়ে আমেরিকা সিদ্ধান্ত নিচ্ছে কি নিচ্ছে না, এটা এখন বলবো আমি জল্পনা স্তরে আছে। ফলে একটা আলোচনা হচ্ছে না, আপনি সঠিক প্রশ্ন করেছেন এবং আমার ধারণা একটা আলোচনা কোথাও একটা নিশ্চিতভাবে চলছে। কিন্তু আমেরিকার কাছে একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা আমেরিকাকে শুনতে হবে ভবিষ্যতে। যে বা আওয়ামী লীগ ব্যতীত একটা নির্বাচনকে তারা যে অনুমোদন দিলেন, সেই অনুমোদনটা কতটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হতে পারে। সেই বিষয়টা একটা আমেরিকার উপরও ট্রাম্পেরও তার নিজের দেশের কনস্টিটিউয়েন্সিতে এই প্রশ্ন উঠতে পারে আর কি। ফলে এটা ট্রাম্পের পক্ষে কতটা সুখকর হবে, বাংলাদেশে একতরফা একটা নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, সেটা ট্রাম্প হয়তো সেটা অনুমোদন দিলেন, বিএনপি বা জামায়াত তারা ক্ষমতায় এলেন। কিন্তু ট্রাম্প কি তার নিজের দেশের মানুষকে বোঝাতে পারবেন যেটা কেন দরকার ছিল? আমি জানি না। তিনি এখনো বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কমেন্ট করেননি প্রকাশ্যে। এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধেও কমেন্ট করেন। নির্বাচনে আসার আগে বরং তিনি কমেন্ট করেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। সেটা বিবৃতি দিয়েছে। আর ইলেকশনের একটা অন্যতম প্ল্যান ছিল যেটা। ফলে সেই হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা যখন ট্রাম্প বলেছিলেন, সেটা অনেকাংশে ভারতকে সন্তুষ্ট করা, একই সঙ্গে আওয়ামী লীগকেও সন্তুষ্ট করা বলেই আমার মনে হয়। এখন যদি ট্রাম্প কোনো নতুন সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা আমার কাছে জানা নেই। তবে আমেরিকা একটা খুবই মরিয়া হয়ে একটা মধ্যস্থতা করার চেষ্টায় আছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আচ্ছা। জি। সার্জেই গোর তিনি কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন। না। তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া তারও মধ্য দায়িত্ব এশিয়া। পান। ফলে বাংলাদেশে যিনি আমেরিকান রাষ্ট্রদূত আছেন, তারও প্রায় প্র্যাকটিক্যালি বস বলা যেতে পারে সার্জেই গোর। ভারত বাংলাদেশ যদিও বা এক হতে পারে, কোনো এক সুরে আসতে পারে। কিন্তু ভারত, আমেরিকা, বাংলাদেশ এক সুরে আসবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমেরিকা বাংলাদেশ এক সুরে আসতে পারে। কিন্তু এটা ভারতের সিদ্ধান্ত যেটা, সেই সিদ্ধান্তটা হচ্ছে যে আমেরিকা যা বাংলাদেশকে ব্যবহার করতে চায়, যেভাবে ব্যবহার করতে চায়, এটা উপনিবেশ হিসেবে। সেই উপনিবেশ হিসেবে আমেরিকা যে ব্যবহার করতে চায় সেটা ভারত কখনোই সায় দেবে না। ভারত সেন্ট মার্টিন দ্বীপকে দিয়ে দেওয়ার বিরোধী ছিল। ভারত বঙ্গোপসাগরে কোনো আমেরিকার সামরিক ঘাঁটি হোক তার বিরোধী। ভারতের সামরিক প্রধান সেই সময় যিনি ছিলেন তিনি প্রকাশ্যে বলেছিলেন ভারত চায় না এরকম কোনো তৃতীয় দেশের ঘাঁটি হোক এখানে। ভারত কখনোই চাইবে না যে বাংলাদেশে একটা আমেরিকার সামরিক ঘাঁটি হোক। ভারত কখনোই চাইবে না যে আমেরিকা বাংলাদেশের মাধ্যমে ওই মায়ানমারের একটা করিডোর তৈরি করুক। এটা ভারতের নীতি নয়। ফলে আপনি বলছেন যে ভারত ভারত আমেরিকা চায় বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে, যেটা ভারতের সহযোগিতা ছাড়া সম্ভব না। ভারত সেখানে সহমত নয়। ফলে একটা মৌলিক পার্থক্য রয়েছে এবং ভারতের যদি আপনি বলেন, ভারতের অধিকাংশ মানুষ তারা কিন্তু আমেরিকা বিরোধী। তারা ওটাকে মনে করে সাম্রাজ্যবাদী দেশ। এবং আজকে একটা প্রধান কাগজের হেডলাইন হয়েছে ইয়াংকি শব্দ ব্যবহার করে। ইয়াংকিটা খুব এক ধরনের স্ল্যাং। আজকে টাইমস অফ ইন্ডিয়া কাগজের হেডলাইন হচ্ছে ইয়াংকি। ফলে এইটা হচ্ছে ভারতের মানসিকতা।